আমার চ্যানেলে ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্যাংশ থেকে শহীদ যতীন্দ্রনাথ দাস গল্পটি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। তাহলে এবার শুরু করছি। গল্পের নাম শহীদ যতীন্দ্রনাথ দাস, লেখক আশিস কুমার মুখোপাধ্যায়। যতীন দাসের জন্ম হয়েছিল 1904 সালের 27শে অক্টোবর উত্তর কলকাতার শিকদার বাগান অঞ্চলে মামার বাড়িতে। তারা সব মিলিয়ে 10 ভাই বোন ছিলেন। পিতামহ মহেন্দ্রনাথ দাস জাতীয় কংগ্রেসের চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিলেন। বঙ্কিমবিহারী দাস স্বদেশী আন্দোলনের সময় ইংরেজের গোলামি করবেন না বলে মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়ে একটা স্টেশনারি দোকান খুলে সংসার চালাতে গিয়ে আজীবন দারিদ্র্য ও দুঃখের সঙ্গে লড়াই করে গেছেন। 1901 সালের দশহরার দিনে বঙ্কিমবাবু সপরিবারে গঙ্গা স্নান করে একটা ফিটন গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন। পথে রেড রোডে কয়েকটি ব্রিটিশ টমি তাদের জোর করে ওই গাড়ি থেকে নামিয়ে দিয়ে নিজেরা গাড়িতে চেপে চলে যায়। বঙ্কিমবাবুকে ছেলে মেয়ে নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরতে হলো। ওই দিনই উনি শপথ নেন সরকারি চাকরিতে ইস্তফা দেবেন। তাহলে দেখো, যতীন দাসের জন্ম হয়েছিল কবে? 1904 সালের 27শে অক্টোবর। কোথায় হয়েছিল? উত্তর কলকাতার শিকদার বাগান অঞ্চলে, তার মামার বাড়িতে। তারা সব ভাই বোন মিলে কতজন ছিলেন? তারা সব ভাই বোন মিলে 10 জন ছিলেন। পিতামহ অর্থাৎ বাবার বাবা, তিনি কে ছিলেন? মহেন্দ্রনাথ দাস। জাতীয় কংগ্রেসের চরমপন্থী বলে একটা দল ছিল, সেই দলের কি ছিলেন? সক্রিয় সদস্য। আর তার বাবার নাম কি ছিল? বাবা ছিলেন বঙ্কিমবিহারী দাস। তিনি কি করছিলেন? তিনি একটা চাকরি করতেন। আমাদের দেশে যখন স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল তখন তিনি ইংরেজের গোলামি করবেন না বলে চাকরি থেকে, তো কিসের চাকরি করতেন? মিউনিসিপ্যাল কর্পোরেশনের চাকরি করতেন। তিনি গোলামি করবেন না বলে ওই মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে চাকরি করতেন সেটিতে ইস্তফা দিলেন, অর্থাৎ ছেড়ে দিলেন চাকরিটা। ঠিক আছে। তারপর তিনি কি করলেন? একটা স্টেশনারি দোকান খুলে সংসার চালাতে শুরু করলেন। এবার দোকান খুললে দেখো, সবসময় তো বিক্রি টিক্রি সমান হয় না, কম বেশি হয়। সেই দোকানটা ঠিকঠাক হয়তো চলতো না, সেই জন্য ওনাকে আজীবন মানে সারা জীবন দারিদ্র আর দুঃখের সঙ্গে লড়াই করতে হয়েছে। তারপর কি হলো? 1901 সালে দশহরার দিনে, দশহরা বলে আমাদের একটা তিথি আছে, সেই তিথির দিনে কি করেছিলেন? উনি সপরিবারে মানে স্ত্রী সন্তান সকলকে নিয়ে গঙ্গা স্নানে গিয়েছিলেন একটা ফিটন গাড়িতে চেপে। কলকাতার একটা রাস্তা আছে রেড রোড, সেই পথে সেই রোডে কয়েকজন ব্রিটিশ টমি কি করেছিল? তাদেরকে ওই গাড়ি থেকে জোর করে নামিয়ে দিয়ে নিজেরা ওই গাড়িটা চেপে চলে গিয়েছিলেন। তখন কি হয়েছিল? বঙ্কিমবাবুকে পায়ে হেঁটে ওই ছেলে মেয়েদের নিয়ে বাড়ি ফিরতে হয়েছিল। তিনি তো ভীষণ রেগে গিয়েছিলেন। তখন সেই দিনই উনি শপথ নিয়েছিলেন তিনি সরকারি চাকরিতে ইস্তফা দেবেন। তাহলে কখন তিনি ভেবেছিলেন সরকারি চাকরিতে ইস্তফা দেবেন? সেই দিন, সেই ঘটনার পর, অর্থাৎ সে যখন, তখন ছিল ইংরেজ আমল, ইংরেজরা আমাদের দেশ শাসন করতেন, তাদের জোর বেশি, আমরা পরাধীন, আমাদের ওপর জোর খাটাতেন, আমাদের কিছু বলার উপায় ছিল না, করারও উপায় ছিল না। সেই সময় ওরা জোর করে তাহলে না বঙ্কিমবাবুকে নামিয়ে দিয়ে গাড়িতে চেপে চলে গিয়েছিলেন। তাই বঙ্কিমবাবু ভীষণ রেগে গিয়েছিলেন এবং তখনই তিনি স্থির করেন যে আমি ওই ইংরেজ সরকারের চাকরি আর করব না, দিয়ে চাকরিতে ইস্তফা দিলেন বা ছেড়ে দিলেন। এবার দেখো পরেরটা। 1921 সালে যতীন ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন থেকে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। 1923 সালে
আইএ পরীক্ষাতেও প্রথম ডিভিশন পান। তারপর 1923 সালে বঙ্গবাসী কলেজের থার্ড ইয়ার বিএ ক্লাসে ভর্তি হয়ে যান। তাহলে 1921 সালে কি করলেন? তিনি ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন থেকে প্রথম বিভাগে অর্থাৎ ফার্স্ট ডিভিশন সেই পরীক্ষায় প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলেন। তাহলে প্রবেশিকা পরীক্ষায় কবে উত্তীর্ণ হন? 1921 সালে। কোথা থেকে উত্তীর্ণ হন? ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন থেকে। তারপরে কি হলো? 1923 সালে আইএ পরীক্ষা দিলেন, সেই পরীক্ষাতেও তিনি ফার্স্ট ডিভিশন পেলেন। তারপরে 1923 সালে বঙ্গবাসী কলেজের, কলকাতার বঙ্গবাসী কলেজের বিএ ক্লাসে ভর্তি হলেন। সেটা ছিল 3 বছরের কোর্স, থার্ড ইয়ার। ছাত্র সংসদের নির্বাচন অংশ নিয়ে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আর এমনই ভোজনবিলাসী মানুষ ছিলেন যে পকেটে পয়সা থাকলে বন্ধুদের নিয়ে রেস্তোরাঁয় ঢুকতেন। ভাবলে অবাক হতে হয় যে এমন একজন ভোজনবিলাসী মানুষকেও মির্জাফরের পাপের প্রায়শ্চিত্ত করতে আমরণ অনশনের পথই বেছে নিতে হয়েছিল। কোন মন্ত্র বলে? তা হলো দেশপ্রেম, যা বিপ্লবীকে এক মুহূর্তের জন্য ভুলতে দেয় না যে সবার আগে দেশের স্বাধীনতা, তারপর অন্য কথা। কত সালে বঙ্গবাসী কলেজে ভর্তি হয়েছিলেন? 1923 সালে। তারপর কি হয়েছিল? ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদের যে নির্বাচন হয় তাতে তিনি অংশ নিয়েছিলেন এবং সেখানে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আর তিনি খুব ভোজনবিলাসী মানুষ ছিলেন, অর্থাৎ খাওয়া দাওয়া করতে খুব ভালোবাসতেন। পকেটে যদি পয়সা থাকতো না, বন্ধুদের নিয়ে রেস্তোরাঁয় মানে হোটেলে ঢুকতেন। তো এমন এক সময় গেছে যখন অবাক হতে হয় ওনার কথা ভাবলে, যে এমন একটা মানুষ, ভোজনবিলাসী মানুষ, তাকে একসময় অনশন করতে হয়েছিল। কেন? মির্জাফর, যার অপরাধে আমাদের দেশ পরাধীনতার শৃঙ্খল বহন করেছিল। মির্জাফরের বিশ্বাসঘাতকতায় আমাদের দেশের স্বাধীনতা হারিয়েছিল পলাশির যুদ্ধে। 1757 সালে পলাশির প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল ইংরেজদের সঙ্গে আমাদের সিরাজদৌল্লার, সেখানে মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছিলেন, আমাদের দেশকে ইংরেজের হাতে তুলে দিয়েছিলেন। সেই অর্থাৎ আমাদের দেশ পরাধীন হয়ে গিয়েছিল, সেই আমরা পরাধীনতার শৃঙ্খল মুক্ত করতে আমাদের দেশের অসংখ্য মানুষ প্রাণ বিসর্জন দিয়েছিলেন। তাহলে কি করেছিল? লেখকও আমরণ অনশনের শপথ নিয়েছিলেন যে যতদিন না দেশকে উদ্ধার করতে পারি আমি অনশন করব। আর আমাদের প্রধান মন্ত্র কি হচ্ছে? প্রধান মন্ত্র হচ্ছে সবার আগে আমাদের দেশের স্বাধীনতা, তারপরে অন্য কথা। ঠিক আছে, এবার দেখো, কিশোর বিপ্লবী হিসেবেই যতীন্দ্রনাথ দাশের নাম সর্বত্রই ছড়িয়ে পড়েছিল। তাহলে কিশোর, তিনি তো প্রাপ্তবয়স্ক হননি, কিশোর ছিলেন। অল্প বয়সেই তিনি বিপ্লবী দলে নাম লিখিয়েছিলেন। অল্প বয়সেই বিপ্লবী দলের নাম লেখাতেই সর্বত্র দেশের সব জায়গাতে যতীন্দ্রনাথ দাশের নাম ছড়িয়ে পড়ল। 1919 সাল থেকে 20 সালে মাত্র 15 থেকে 16 বছর বয়সে একটা বিলাতি কাপড়ের দোকানে পিকেটিং করতে গিয়ে ধরা পড়ে যান। বিচারে তার 6 মাসের জেল হয়, কিন্তু জেলে তাকে অখাদ্য কুখাদ্য খেতে দেওয়ায় কঠিন আমাশয় রোগে আক্রান্ত হন। তাহলে 1919 থেকে 20 সাল, তখন ওনার বয়স মাত্র 15 থেকে 16 বছর বয়স। তখন তিনি একটা কাণ্ড করলেন, একটা বিলাতি কাপড়ের দোকানে পিকেটিং করতে গেলেন, গিয়ে ধরা পড়ে গেলেন। ধরা পড়ে বিচার হলো, বিচারে 6 মাসের জেল হলো। আর জেলের খাবার বুঝতে পারছো, বাড়ির খাবারের মতো তেমন সুস্বাদু নয়, জেলে খারাপ খারাপ খাবার দেবে, এটাই শাস্তি। তাই জেলে অখাদ্য কুখাদ্য খেতে দেওয়া হতো। সেই খারাপ খেয়ে তার আমাশা রোগ
শুরু হলো। তিনি সেই আমাশা রোগে আক্রান্ত হলেন। শেষ পর্যন্ত ডাক্তারের নির্দেশে মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হলো। অর্থাৎ 6 মাসের জেল ছিল, কিন্তু 6 মাস পূর্ণ হওয়ার আগেই যেহেতু তিনি কঠিন অসুখে আক্রান্ত হয়েছেন, এজন্য তার মেয়াদ শেষ হওয়ার আগেই ছেড়ে দেওয়া হলো। এই সময় কি ঘটনা ঘটল দেখো। এই সময় দেবেন বসু নামে এক দক্ষ বিপ্লবীর সঙ্গে যতীন্দ্রনাথের ঘনিষ্ঠতা হয়। দেবেন বসুই শচীন সান্যালের সঙ্গে যতীন দাসের ঘনিষ্ঠতা করে দেন। এই সময় যতীনের ছদ্মনাম হয় রবিন। আর কিছুদিন গেলে যতীন দাস আর একটু সিনিয়র হলে তার দ্বিতীয় ছদ্মনাম হয় কালীবাবু। তাহলে কি হলো, জেল থেকে ছাড়ার পর দেবেন বসু নামে এক দক্ষ অর্থাৎ পটু সেই বিপ্লবীর সঙ্গে যতীন্দ্রনাথের ঘনিষ্ঠতা হয়। সবচেয়ে সফল ছাত্র হিসেবে নিজেকে প্রমাণ করেন। তাহলে কি হলো, এই শচীন সান্যাল তিনি কি করলেন, জুনিয়র আর সিনিয়র সব বিপ্লবীদের নিয়ে বোমা বানানোর ট্রেনিং দিতে শুরু করলেন, অর্থাৎ ক্লাস নিতে শুরু করলেন। আর সেই শিক্ষাতে, বোমা বানানোর শিক্ষাতে যতীন সব থেকে ভালো ছাত্র, তাই প্রমাণ হলো। ঠিক হলো। তাহলে বলো তো, কত সালে যতীন বিলাতি কাপড়ের দোকানে পিকেটিং করতে গিয়ে ধরা পড়েছিল? 1919 থেকে 1920 সালে। বিচারে তার কি হলো? বিচারে 6 মাসের জেল হলো। তাকে কেমন খাবার খেতে দেওয়া হতো? অখাদ্য কুখাদ্য, অর্থাৎ খারাপ খাবার খেতে দেওয়া হতো। তাতে কি হলো? কঠিন আমাশা রোগ হলো। আর শেষ পর্যন্ত সেই জন্য কি হলো, তার মেয়াদ শেষ হওয়ার আগে, অর্থাৎ 6 মাস পূর্ণ হওয়ার আগে ছেড়ে দেওয়া হলো। এরপর বলো তো, ছেড়ে দেওয়ার পর কার সঙ্গে আলাপ হলো? দেবেন বসুর সঙ্গে। তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন দক্ষ বিপ্লবী। তিনি আবার কার সঙ্গে পরিচয় করে দিলেন? তিনি শচীন সান্যাল নামে আর একজন বিপ্লবীর সঙ্গে পরিচয় করে দিলেন। আচ্ছা, এই সময় যতীনের একটা ছদ্মনাম রাখা হলো। সেই নামটা কি বলতে পারবে? সেই ছদ্মনামটার নাম হচ্ছে রবিন। তারপর বলো তো, আর একটু বড় হলে তার নাম কি রাখা হলো? তার দ্বিতীয় ছদ্মনাম রাখা হলো কালীবাবু। হ্যাঁ। আচ্ছা বলো তো, শচীন সান্যাল কিসের ক্লাস শুরু করেছিলেন? শচীন সান্যাল সেই জুনিয়র আর সিনিয়র সব বিপ্লবীদের নিয়ে বোমা বানানোর ট্রেনিং ক্লাস শুরু করেছিলেন, তাই তো? এবার বলো তো, তাতে কে সব থেকে সফল ছাত্র হিসেবে প্রমাণিত হয়েছিলেন? সব থেকে সফল ছাত্র হিসেবে প্রমাণিত হয়েছিলেন যতীন্দ্রনাথ দাস। ঠিক আছে, দেখো এটুকু তোমাদের ঠিক হলো, পরিষ্কার। দেখো তাহলে এবার আমি পরেরটুকু শুরু করি, কেমন? এবার দেখো, 1924 সালে শচীন সান্যাল ভারতের সব প্রান্তের বিপ্লবীদের এক ছাতার তলায় আনার জন্য একটি সংস্থা গড়ে তোলেন, যার নাম দেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। প্রথমে তার নাম ছিল আর্মি, পরে বদল করে নাম করা হয় অ্যাসোসিয়েশন। তাছাড়া প্রয়োজনীয় পিস্তলের সমস্যা মেটাতে খিদিরপুরের ডক অঞ্চলে যতীনের সক্রিয়তায় এবং বিপ্লবী হরিনারায়ণ চন্দ্র, দেওঘরের বিশ্বনাথ মুখোপাধ্যায়, রাজেন লাহিড়ী, পাঞ্জাবের ইন্দার সিং নারায়ণ ইত্যাদি উগ্রবাদী বন্ধুদের সহায়তায় একটি পিস্তল ও বোমার গোপন দোকান গড়ে ওঠে। হলো। এরপর কি হলো? 1914 সালে শচীন সান্যাল কি করলেন?
ভারতের সব প্রান্তের বিপ্লবীদের এক ছাতার তলায় এক জায়গায় এনে একটা সংস্থা গড়ে তুললেন, যার নাম দিলেন, কি নাম দিলেন? হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। তার প্রথমে নাম ছিল আর্মি, পরে আর্মি নামটা বদল করে কি করা হলো? অ্যাসোসিয়েশন। তারপর কি হলো দেখো, প্রয়োজনীয় পিস্তলের সমস্যা মেটাতে তাদের প্রয়োজন ছিল প্রচুর পিস্তল। শুধু বোমা হলে তো হবে না, আমাদের লড়াই করতে গেলে পিস্তলেরও দরকার। সেই জন্য কি হলো, খিদিরপুর ডক অঞ্চলে, যেখানে জাহাজ এসে থামে সেই জায়গাটাকে আমরা ডক বলি, সেই খিদিরপুরের ডক অঞ্চলে কি হলো, যতীনের সক্রিয়তায় অর্থাৎ উদ্দীপনায় আর বিপ্লবী হরিনারায়ণ চন্দ্র, দেওঘরের বিশ্বনাথ মুখোপাধ্যায়, রাজেন লাহিড়ী, পাঞ্জাবের ইন্দার সিং নারায়ণ ইত্যাদি উগ্রবাদী বন্ধুদের সহায়তায় কি করলেন? একটা পিস্তল আর বোমার গোপন দোকান গড়ে তুললেন। ঠিক আছে, তাহলে দলে কে কে ছিল বলো তো? দলে ছিলেন যতীন দাস, বিপ্লবী হরিনারায়ণ চন্দ্র, দেওঘরের বিশ্বনাথ মুখোপাধ্যায়, রাজেন লাহিড়ী, পাঞ্জাবের ইন্দার সিং নারায়ণ। এরা কোথায় হয়েছিল? কলকাতায় যে খিদিরপুর আছে, খিদিরপুরের ডক অঞ্চলে। ঠিক আছে, পরেরটা দেখো, দক্ষিণেশ্বরের বাচস্পতি পাড়ায় যতীন বোমা তৈরির উন্নত প্রণালী শেখাতেন এবং অন্যান্য বিষয়েও ট্রেনিং দিতেন। 1925 সালের 10ই নভেম্বর পুলিশ দক্ষিণেশ্বরের বাড়িটি ঘিরে ফেলে, কিন্তু যতীন্দ্রনাথ ওই সময় বাড়িতে না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে না। 1925 সালের 25শে ডিসেম্বর পুলিশ গিরিশ মুখার্জি রোডের বাড়ি থেকে তাকে অর্থাৎ যতীন্দ্রনাথকে গ্রেপ্তার করে। একটা মজার ব্যাপার হলো, সাক্ষীরা কেউই তাকে চিনতে পারেনি। তবুও ব্রিটিশ শাসকরা বেঙ্গল অর্ডিন্যান্স প্রয়োগ করে তাকে আটক করে রাখে। মেদিনীপুরের এক কন্ডিমেন্ট সেলে তাকে রাখা হয়। ওই সময় তার শরীর একেবারে ভেঙে পড়ে। তখন জেল ডাক্তারের পরামর্শে তাকে ময়মনসিংহ জেলে পাঠানো হয়। এখানে স্বদেশি বিপ্লবীদের উপর অকথ্য অত্যাচার চলতে দেখে তিনি জেল সুপারের বিরুদ্ধে অনশন শুরু করে দেন। অবশেষে গোয়েন্দা বিভাগের ডিআইজি লোম্যানের হস্তক্ষেপে 21 দিনের দিন অনশন ভঙ্গ হয়। তারপরে তাকে পাঞ্জাবের মরু অঞ্চলের দুর্গম ও ভয়াবহ মিয়ানওয়ালি জেলে পাঠিয়ে দেওয়া হয়। 1928 সালের আগস্ট মাসে যতীন্দ্রনাথকে কলকাতায় এনে ছেড়ে দেওয়া হয়। ঠিক ওই সময়ে তার একমাত্র ভগিনী লাবণ্যপ্রভা দেবীরও মৃত্যু হয়। তাহলে দেখো এইবার কি হলো, দক্ষিণেশ্বরের বাচস্পতি পাড়ায় যতীন বোমা তৈরির উন্নত প্রণালী শেখাতে লাগলেন। মানে কিভাবে আরও উন্নত ধরনের বোমা তৈরি করা যায় সেটা দক্ষিণেশ্বরে একটা বাচস্পতি বাড়ি বলে এক জায়গায় শেখাতে লাগলেন। শুধু এই না, কিন্তু অন্যান্য বিষয়েও ট্রেনিং দিতেন। লড়াই করতে গেলে তো অনেক কিছু প্রয়োজন, শুধু তো বোমা মারলেও হবে না, পিস্তল চালাতে পারলেও হবে না, অনেক কিছুর প্রয়োজন। এবং সবাইকে ট্রেনিং না দিলে সেগুলো তো বলতে পারবে না, শিখতে পারবে না। সেই জন্য দক্ষ হয়ে ওঠার জন্য সব বিষয়ে শিক্ষা দিতে লাগলেন, ট্রেনিং দিতে লাগলেন। কিন্তু ঘটনা কি হলো জানো? 1925 সালের 10ই নভেম্বর পুলিশ জেনে ফেলে। সেই 10ই নভেম্বর কি করলো, দক্ষিণেশ্বরের বাড়িটা পুলিশ ঘিরে ফেললো। কিন্তু সেই সময় যতীন্দ্রনাথ বাড়িতে ছিলেন না।
না থাকায় পুলিশ ওনাকে গ্রেপ্তার করতে পারলেন না। কিন্তু কোথায় গ্রেপ্তার করলেন? 1925 সালের 15ই ডিসেম্বর, অর্থাৎ নভেম্বরে 10ই নভেম্বর ওনাকে আটক করতে পারলেন না, কিন্তু পরের মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের 25 তারিখে পুলিশ গিরিশ মুখার্জি রোডের বাড়ি থেকে যতীন্দ্রনাথকে গ্রেপ্তার করলেন। কিন্তু গ্রেপ্তার করলে কি হবে? যখন আদালতে আনা হলো, সাক্ষীরা কিন্তু কেউই চিনতে পারেননি। তবু ব্রিটিশ শাসক কী করলেন? বল প্রয়োগ করে, জোর করে তাকে আটকে রাখলেন। কোথায় রাখলেন? মেদিনীপুরের কন্ডিমেন্ট সেল নামে একটা জেলে রাখা হলো। সেল অর্থাৎ জেল। আর জেল মানেই বুঝতে পারছো কী অবস্থা। যত রকম অত্যাচার হয় ওখানে, ওটাই শাস্তি। সেই ওই জেলে অস্বাস্থ্যকর পরিবেশ, অখাদ্য কুখাদ্য খাওয়া, শরীর একেবারে ভেঙে পড়ল। এবার জেলে ডাক্তার থাকে জানো তো, সেই জেলের ডাক্তারকে এনে দেখানো হলো। উনি কি পরামর্শ দিলেন? যাই হোক দিলেন, সেই পরামর্শে ওখানে আর রাখা গেল না। উনাকে পাঠানো হলো ময়মনসিং জেলে। সেই ময়মনসিং কোথায়? অধুনা অর্থাৎ এখন সেটা বাংলাদেশের একটা জেলা এখন ময়মনসিং। সে তখন তো অবিভক্ত বাংলা ছিল, পুরো বাংলাটাই একসঙ্গে ছিল। এখন সেটা বদলে গিয়েছে। এখন পূর্ব বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ দুটো আলাদা হয়ে গেছে। এখন সেটা ময়মনসিং পূর্ব বাংলায় পড়েছে। যাই হোক, এখানে স্বদেশী বিপ্লবীদের ওপর অকথ্য অত্যাচার, বর্ণনা করা যায় না, এত অত্যাচার করত। তিনি সেই অত্যাচার দেখে সহ্য করতে পারলেন না, সেখানে অনশন শুরু করলেন, মানে খাওয়া দাওয়া ছেড়ে দিলেন। তখন কি হলো? অবশেষে অর্থাৎ শেষে গোয়েন্দা বিভাগের যিনি হেড অর্থাৎ ডিআইজি, ওনার নাম হচ্ছে লোম্যান, তিনি কি করলেন? 21 দিনের দিন অনশন ভেঙে দিলেন, অর্থাৎ জোর করে তাকে খাবার খাওয়ানো হলো। তারপর খাবার খাওয়ানোর পর সেখান থেকে আবার তাকে অন্যত্র সরিয়ে দেওয়া হলো। কোথায় সরিয়ে দেওয়া হলো? পাঞ্জাবে। সেই পাঞ্জাব, তখনকার পাঞ্জাবের মরু অঞ্চল ছিল, যেখানে মরু মানে বালি, সেখানে বৃষ্টিপাত কম হয়। সেই পাঞ্জাবের সেই রকম একটা অঞ্চলে, দুর্গম, সহজে যেখানে যাওয়া যায় না তাকে বলে দুর্গম, গমন করা যায় না সহজে যাকে, তাকে বলে দুর্গম আর ভয়াবহ। সেইখানকার মিয়ানওয়ালি জেলে পাঠিয়ে দিলেন। কে পাঠিয়ে দিলেন? গোয়েন্দা বিভাগের ডিআইজি লোম্যান। ঠিক আছে, এবার কি হলো? 1928 সালের আগস্ট মাসে আবার যতীন্দ্রনাথকে কলকাতায় এনে ছেড়ে দেওয়া হলো। এই সময় একটা ঘটনা ঘটে গেল, দুঃখের ঘটনা। কি হলো? উনার একমাত্র ভগিনী অর্থাৎ বোন লাবণ্যপ্রভা দেবী, তিনি মৃত্যুবরণ করলেন। বুঝেছ? এটুকু পরিষ্কার হলো। এবার আমি পরেরটুকু পড়াতে পারি কি? তাহলে পরেরটুকু পড়াচ্ছি। দেখো, এবার দেখো, 1922 থেকে 25 এই সময়টায় জাতীয় কংগ্রেসের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রাধান্য লক্ষ্য করা যায়। আর ঠিক এই সময় সুভাষচন্দ্র ছিলেন দেশবন্ধুর দক্ষিণ হস্ত স্বরূপ। আবার ওই সময়ে যতীন দাস শৃঙ্খলাপরায়ণ কর্মী ও মানুষ হিসেবে সুভাষচন্দ্রের অত্যন্ত স্নেহভাজন হয়ে উঠেছিলেন। প্রত্যেককে সামরিক পদ্ধতিতে ড্রিল, মার্চ পাস্ট, অভিবাদন ইত্যাদি করানো হতো। আর এই ব্যাপারে যতীন দাস বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। তাছাড়াও তিনি সে সময়ে সাউথ ক্যালকাটা ন্যাশনাল স্কুল এর অবৈতনিক শিক্ষক হিসেবে যোগদান করে ছাত্রদের ড্রিল শেখাতেন। কথাগুলি সুভাষচন্দ্র স্বয়ং যতীন দাস সম্পর্কে লিখে গেছেন তার ইন্ডিয়ান স্ট্রাগল বইটিতে। এবার কি হলো? 1922 থেকে 25 সাল
এবার আমরা দেখতে পাচ্ছি আর একজন নতুন বিপ্লবী, তার নাম কি? ইনি কে ছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তিনি জাতীয় কংগ্রেসের একজন সদস্য ছিলেন। এবার ওনার প্রাধান্য লক্ষ্য করা গেল। আর কি হলো? সুভাষচন্দ্র বসু, তিনি ছিলেন দেশবন্ধুর দক্ষিণ হস্ত স্বরূপ, অর্থাৎ ডান হাতের মতো। আমাদের ডান হাতটা বেশি ব্যবহার হয় আমাদের কাজে, দুই হাতের মধ্যে কোনটাকে আমরা বেশি ব্যবহার করি, কোনটা বেশি আমাদের সাহায্য করে? ডান হাতটা। তাহলে ডান হাতটা আমাদের যতখানি উপকার করে বা আমাদের সঙ্গ দেয়, এই চিত্তরঞ্জন দাসের সঙ্গে সুভাষচন্দ্র ছিলেন একাত্মপ্রাণ। ঠিক সুভাষচন্দ্র বসু তার ডান হাতের মতোই অত প্রিয় ছিল। ঠিক আছে। আবার ওই সময়ে যতীন দাস শৃঙ্খলাপরায়ণ কর্মী ও মানুষ হিসেবেও অত্যন্ত স্নেহভাজন হয়ে উঠেছিলেন। তিনি যেমন ডান হাত ছিলেন, সবসময় তার সঙ্গী ছিলেন, প্রত্যেক কাজে ওনাকে সাহায্য করতেন, সর্বক্ষণের সঙ্গী ছিলেন, তেমনি কিন্তু চিত্তরঞ্জন দাস ও যতীন দাসকে ওই সময় যতীন দাস শৃঙ্খলাপরায়ণ কর্মী ও মানুষ হিসেবে সুভাষচন্দ্রের অত্যন্ত স্নেহভাজন হয়ে উঠেছিলেন। এই সময় কি হলো? যতীন দাস আবার কি হলো? শৃঙ্খলাপরায়ণ কর্মী হিসেবে, যে সময়ে যে কাজটা করা দরকার সেই সময়ে খুব সেই কাজ করা, এগুলো ঠিক কর্তব্যপরায়ণ ছিলেন। আর সেই জন্য সুভাষচন্দ্রের অত্যন্ত স্নেহভাজন হয়ে উঠেছিলেন। কি করতেন? প্রত্যেককে সামরিক পদ্ধতিতে, অর্থাৎ সৈনিকদের যেভাবে শিক্ষা দেওয়া হয় সেই পদ্ধতিতে ড্রিল করাতেন, মার্চ পাস্ট করাতেন, অভিবাদন কিভাবে করানো হতো সেভাবে অভিবাদন করাতেন, এইভাবে শেখাতেন। আর এ ব্যাপারে কি করতেন? যতীন্দ্র বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আর কি হয়েছিল? সেই সময় তিনি সাউথ ক্যালকাটা ন্যাশনাল স্কুলের অবৈতনিক শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। কোথায় যোগদান করেছিলেন? সাউথ ক্যালকাটা ন্যাশনাল স্কুলে অবৈতনিক শিক্ষক, যেখানে শিক্ষা দেওয়ার জন্য উনি কোনো বেতন নিতেন না, তাকে বলা হয় অবৈতনিক। শিক্ষকতা করতেন কিন্তু কোনো পয়সা কড়ি নিতেন না। সেই অবৈতনিক শিক্ষক হিসাবে সেই স্কুলে যোগ দিয়েছিলেন। সেখানে কি শেখাতেন? ছাত্রদের ড্রিল শেখাতেন। আর এই কথাগুলো সুভাষচন্দ্র নিজে যতীন দাস সম্পর্কে লিখে গেছেন তাঁর, অর্থাৎ সুভাষচন্দ্রের ইন্ডিয়ান স্ট্রাগল নামে যে বইটা আছে সেই বইটিতে। ঠিক আছে। তাহলে সুভাষচন্দ্র কার সম্পর্কে লিখেছিলেন? যতীন দাস সম্পর্কে। তিনি কীরকম শৃঙ্খলাপরায়ণ ছিলেন, কি করতেন, এই সবগুলো লিখে গিয়েছিলেন। কোন বইটিতে লিখেছিলেন? ইন্ডিয়ান স্ট্রাগল। আচ্ছা, 1922 থেকে 25 সালে এই সময়টাতে কার প্রাধান্য লক্ষ্য করা যায়? দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের। আর চিত্তরঞ্জন দাসের ডান হাত কে ছিলেন বলো তো? নেতাজি সুভাষচন্দ্র বসু। আর সুভাষচন্দ্রের অত্যন্ত স্নেহভাজন কে হয়েছিলেন? আমাদের যতীন্দ্রনাথ দাস। ঠিক আছে। তিনি কি কি শেখাতেন? তিনি শেখাতেন ড্রিল, মার্চ পাস্ট, অভিধান করা, অভিবাদন করা। আর তিনি কোথায় শিক্ষক হিসাবে যোগদান করেছিলেন? অবৈতনিক শিক্ষক হিসাবে কোথায় যোগদান করেছিলেন? সাউথ ক্যালকাটা ন্যাশনাল স্কুলে। সেখানে কি শেখাতেন? ছাত্রদের ড্রিল শেখাতেন। আজ এত দূর থাক, দীর্ঘ হয়ে গেলে তোমাদেরও শুনতে বিরক্ত লাগবে। নিশ্চয় বুঝেছো। পরের দিন আমি পরেরটুকু বুঝিয়ে দেবো। আর বেশি পড়লে ধৈর্যও হারিয়ে ফেলবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে সহযোগিতা করো। সহযোগিতা করলে আমি পরের দিন তোমাদের এই পাঠ্যাংশের বাকিটুকু পড়িয়ে শেষ করব। আজ তাহলে আজকের জন্য এই পর্যন্তই থাক। আবার দেখা হচ্ছে। সকলে ভালো থেকো, সকলে সুস্থ থেকো। এই বলে তাহলে আজকে শেষ করলাম। বাই।